বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক, পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় তাপগতিবিদ্যা থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতিমধ্যে অনেকেই লাইভ ক্লাসের সাথে জড়িত হয়েছ এবং যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছ তারাও তোমাদের অন্যদেরকে একটু শেয়ার করে দাও। আর লাইভ ক্লাসের সাথে সক্রিয় থেকে আমাকে তোমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরো, আমি সেইগুলি সমাধান করার চেষ্টা করব। আসলে শিক্ষাদান প্রক্রিয়াটা এই একমুখী নয়, কারণ এখানে পার্টিসিপেটরি মেথড থাকতে হবে, যে তোমরাও অংশগ্রহণ করবে, আমরাও অংশগ্রহণ করব, তার মধ্যে দিয়ে একটি শিক্ষা কার্যক্রম চলবে এবং আমরা তার থেকে কিছু জানতে পারবো, শিখতে পারবো। তাহলে লাইভ ক্লাসে অনেকটা সেটা পূরণ হয়ে, যে তোমরা সক্রিয় থাকলে সেটা পূরণ হবে। তা আমি তোমাদের তাপগতিবিদ্যার ইতিমধ্যে কিছু আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা তাপগতিবিদ্যার উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করার জন্য যন্ত্রের প্রয়োজন, যেই যন্ত্রকে আমরা থার্মোমিটার বলি, এবং তার সাহায্যে আমরা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করে থাকি। এবং এটার একটা একক আছে যে ডিগ্রিতে আমরা পরিমাপ করে থাকি। তাপমাত্রা বিভিন্ন স্কেলগুলি কেমন হবে, সেটা কিভাবে নির্ধারণ করা হয়, এই স্কেলগুলির সাথে একটির সাথে আরেকটির কী সম্পর্ক হবে, সেই সম্পর্কগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন এই উষ্ণতাকে কাজে লাগিয়ে এখানে তাপের স্কেলটাকে নির্ধারণ করা হয়েছে। পদার্থের কিছু কিছু পদার্থের যে বিশেষ বিশেষ ধর্মকে কাজে লাগিয়ে এই উষ্ণতার পরিমাপক স্কেল তৈরি করা হয়, সেই ধর্মগুলিকে উষ্ণতামিতি ধর্ম বলা হয়, এবং ওই পদার্থগুলিকে উষ্ণতামিতি পদার্থ বলা হয়। সবগুলি পদার্থকেই তাপীয় স্কেল তৈরি করার জন্য ব্যবহার করা হয় না। যেমন পারদ আমরা ব্যবহার করি, পারদের বিশেষ ধর্ম আছে যে সেটা অল্প তাপের সংস্পর্শে আসলেই সেটা প্রসারিত হয়। এই জন্য সেই পদার্থের নাম অনুসারে যে থার্মোমিটার সেটাকে বলা হয় পারদ থার্মোমিটার। এরকম গ্যাসকে যখন কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয় তখন গ্যাস থার্মোমিটার। এরকম রোদকে যখন কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয় তখন রোদ থার্মোমিটার। তো এখানে পদার্থের উষ্ণতামিতিকে কাজে লাগানো হয়েছে, উষ্ণতামিতি ধর্মকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেকটা পদার্থের ধর্মের এক এক রকম। তাহলে এখন এই তাপমাত্রা স্কেল তৈরি করার জন্য কিছু বিন্দুর দরকার, যে বিন্দুকে বলা হয় স্থির বিন্দু। স্থির বিন্দু, এখানে স্থির বিন্দু যে
একটা নির্দিষ্ট চাপে একটা বিন্দুকে স্থির ধরা হয়, সেটাকে স্থির তাপীয় স্কেলের ক্ষেত্রে সেটাকে স্থির বিন্দু বলা হয়। স্থির বিন্দুটা আবার দুই প্রকার, একটা হলো নিম্ন স্থির বিন্দু আর একটা হলো উচ্চ স্থির বিন্দু। অথবা নিম্ন স্থির বিন্দুটাকে বলা হয় বরফ বিন্দু আর উচ্চ স্থির বিন্দুকে বলা হয় স্টিম বিন্দু বা বাষ্পীয় বিন্দু, স্টিম বিন্দু। তাহলে এই নিম্ন স্থির বিন্দু এবং উচ্চ স্থির বিন্দু বা বরফ বিন্দু অথবা স্টিম বিন্দু আমরা কিভাবে নির্ধারণ করি? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে অথবা যে তাপমাত্রায় যে নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু। যে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বরফটা গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় বরফ বিন্দু। তো তোমরা লক্ষ্য করে থাকলে দেখবে যে একটা গ্লাসে বা একটা পাত্রে যদি বরফ নেওয়া হয়, বরফের দেখা গেল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করলে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটা যেই মুহূর্তে বরফ গলা শুরু করলো, পানি হতে শুরু করলো, তখন সেটা তাপমাত্রা নিল 0 ডিগ্রি সেলসিয়াস। এভাবে দেখা গেল যে অর্ধেক বরফ গলে গেল, তখনও যদি তাপমাত্রা নেওয়া হয় 0 ডিগ্রি সেলসিয়াস। সমস্ত বরফ যেই মুহূর্তে গলা শেষ হবে সেই মুহূর্তে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ, এটা হলো বরফ যেই মুহূর্তে ওই বরফ গলতে শুরু করলো সেই বিন্দুটাকে আমরা নিম্ন বিন্দু হিসাবে ধরি। আর উচ্চ বিন্দু যে তাপমাত্রায় পানি, বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হতে থাকে সেই তাপমাত্রাটাকে বলা হয় উচ্চ তাপমাত্রা। নির্দিষ্ট একটা চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে থাকে, বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হতে থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হবে উচ্চ স্থির বিন্দু অথবা স্টিম বিন্দু। যেমন পানির যদি তাপমাত্রা নেওয়া হয়, দেখা যায় যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তখন ফুটতে শুরু করে এবং সেই মুহূর্তে বাষ্প হতে শুরু করে। একটা পাত্রে পানি নিয়ে এটাতে তাপ দেওয়া শুরু করলে যেই মুহূর্তে 100 ডিগ্রি হয়ে গেল, তখন দেখা গেল যে এখান থেকে পানি আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু হলো। পাত্রের পানি দেখা গেল অর্ধেক হয়ে গেল বাষ্প পরিণত হয়ে, তখনও তাপ দেওয়া হচ্ছে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই, ওই 100তেই আছে। সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত সেই পানির তাপমাত্রাটা তখন 100 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। তার মানে সেটা হলো উচ্চ স্থির বিন্দু বা স্টিম বিন্দু। তাহলে এই দুইটা স্থির বিন্দুকে আমাদের দরকার, এবং সেটাকে যা আমরা তাইলে যে কোনো একটা পার্টকে যদি আমরা বলি যে এক্স স্টিম আর এক্স আইস, যে নিম্ন স্থির বিন্দু এবং উচ্চ স্থির বিন্দু, এই দুটা বিন্দু থাকবে। এখন এই দুটা বিন্দুর উপর ভিত্তি করে তাপমাত্রার বিভিন্ন স্কেল তৈরি করা হয়েছে। যে একটা এখানে দেখা গেল যে আমরা যদি 3টা থার্মোমিটারকে চিন্তা করি, যে এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট এবং এটা কেলভিন তাপমাত্রার 3টা স্কেল, তাহলে এটার একটা নিম্ন স্থির বিন্দু থাকবে। নিম্ন স্থির বিন্দু প্রত্যেকটারই একটা লেভেল, যে এটা দেখা গেল যে এখানে সি আইস, এখানে এফ আইস, এখানে কে আইস।
তাহলে এই সি আইসটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এফ আইস হলো 32 ডিগ্রি ফারেনহাইট, আর কে আইস সেটা হলো 273.16 অথবা 15 এরকম এই ক্যালভিন। এই নিম্ন স্থির বিন্দু প্রত্যেকটা স্কেলের জন্য এটা। এখন স্টিম বিন্দু প্রত্যেকটা স্কেলেরই এই স্টিম বিন্দু একটা লেভেল। এখানে দেখা গেল যে সি 100 ডিগ্রি সেলসিয়াসে হলো এই সি স্টিম যখন হবে এখানে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা পেয়ে গেলাম কত যখন স্টিম। তাহলে এখানে ওই এরকম এফ যখন স্টিমে থাকবে তখন 212 ডিগ্রি ফারেনহাইট। এরকম ক্যালভিন এটা হলো 373.16 ক্যালভিন। তাইলে এখানে প্রত্যেকটা থার্মোমিটারের জন্যই এই যে 0 থেকে স্টিম পর্যন্ত প্রতিটা থার্মোমিটারের দৈর্ঘ্য এইটুকু দৈর্ঘ্য এক, কিন্তু এই দৈর্ঘ্যগুলোকে ভাগ করার ক্ষেত্রে এখানে এই দৈর্ঘ্যটাকে নির্দিষ্ট একটা সংখ্যায় ভাগ করে সেই এর এক একটা বাক্যে এক একটা ডিগ্রি বলা হয়েছে। তাইলে এখানে দেখা যাচ্ছে যে সেলসিয়াসের ক্ষেত্রে এখানে বাঘ সংখ্যা হলো 100, 100 থেকে 0 বাদ দিলে হবে 100টা বাঘ। এরকম ফারেনহাইটে হলো এখানে 180টা বাঘ, আর ক্যালভিনে হলো 100টা বাঘ। তার মানে এই একই রকম দৈর্ঘ্যকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে একরকম রেজাল্ট পাওয়া যাবে, আর যদি 180 দিয়ে ভাগ করি তাহলে কি রেজাল্ট ভিন্ন রকম পাওয়া যাবে। সুতরাং এখানে প্রত্যেকটা স্কেলেরই ডিগ্রি একরকম নয়। ফারেনহাইটের ডিগ্রিটা হবে যে পরিমাপ, সেলসিয়াসের ডিগ্রি সেই পরিমাপ নয়। ক্যালভিনও তদ্রূপ। তাহলে দেখা গেল যে প্রত্যেকটা স্কেলেরই এখানে এই ভাগ সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের ডিগ্রির পরিমাপটাও ভিন্ন হয়ে যায়। এখানে দৈর্ঘ্যের পার্থক্য দেখা যায়। আর দৈর্ঘ্যের পার্থক্যটা সেটা কি হবে, সেটা এখানে যে পদার্থ আমরা ব্যবহার করেছি, যেমন এই পারদ থার্মোমিটার, আর সেই থার্মোমিটার মধ্যে পারদ ব্যবহার করানো পারদটা এখানে দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, প্রসারিত হবে। তাহলে এই প্রসারণটা এক একটা স্কেলের এক এক রকম দেখা যাচ্ছে এবং সেইগুলিকে এই বিভিন্ন স্কেলের উপর নির্ভর করবে। তাহলে ফারেনহাইট স্কেলে 180 ভাগে ভাগ করা হয়েছে, সেলসিয়াস স্কেলে 100 ভাগে ভাগ করা হয়েছে, আবার ক্যালভিন স্কেলেও 100 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের আলোচনার সুবিধার্থে ক্যালভিন স্কেলে যে 273.16 ক্যালভিন আইস বিন্দুকে ধরা হয়, এটাকে আমরা সুবিধার্থে ব্যবহার করা হয়েছে 273 ক্যালভিন। ওই 0.16 এটুকু এখানে ওমিট করা হয়েছে। 273 ক্যালভিন এটাকে আইস বিন্দু হিসাবে ধরে বিভিন্ন সমীকরণ তৈরি করা হয়েছে। এখন এখানে একটি কথা বলে নেওয়া দরকার যে ত্রয়োদশ বিন্দু, ত্রয়োদশ বিন্দুটাকে যে নির্দিষ্ট চাপে একটা যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় এই তিন অবস্থায় সাম্য অবস্থায় থাকে, তাহলে সেটাকেই বলা হয় ত্রয়োদশ বিন্দু, পানির ত্রয়োদশ বিন্দু। তাহলে কি যে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি বরফ, বিশুদ্ধ পানি তখন বরফ
পানি মানে তরল এবং বায়বীয় বাষ্প, এই তিন অবস্থায় বিরাজমান থাকে, সাম্য অবস্থায় থাকে, সেই তাপমাত্রাটাকে বলা হবে পানির ত্রয়োদবিন্দু। তাহলে এই পানির ত্রয়োদবিন্দুর, পানির ক্ষেত্রে ত্রয়োদবিন্দুটা হলো 273.16 কেলভিন। আর পানির ত্রয়োদবিন্দুর তাপমাত্রা হলো এই 273.16 কেলভিন। এখন এই পানির ত্রয়োদবিন্দুর এই তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড ধরে একটা স্কেল তৈরি করা হয়েছে, যেটাকে আন্তর্জাতিক স্কেল হিসাবে স্বীকৃত, এবং সেটাকে ওই কেলভিন স্কেল বলা হয়। এবং সেই স্কেলটাকে, যে স্কেলে ওই পানির ত্রয়োদবিন্দুর তাপমাত্রার 273.16 1/273.16 কেলভিন, এই তাপমাত্রাকে একক ধরে, 1 কেলভিন ধরে যে তাপমাত্রার যে স্কেলটা নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে এখানে এই ত্রয়োদবিন্দুর তাপমাত্রাটা জানা থাকতে হবে, ত্রয়োদবিন্দুর সাথে সম্পর্ক। প্রত্যেকটা পদার্থেরই ত্রয়োদবিন্দু, তা ত্রয়োদবিন্দু বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তাহলে এখন যে কোনো তাপমাত্রায় আমরা যখন স্কেল তৈরি করতে চাই, তখন আমাদের এই স্টিম বিন্দু, বরফ বিন্দু, তার সাথে একটা সম্পর্ক করে আমরা একটা স্কেল তৈরি করি। যেমন সেলসিয়াসের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রা বিয়োগ বরফ বিন্দু, বরফ বিন্দু, স্টিম বিন্দু, বরফ বিন্দু, এই তাপমাত্রায় আমরা যদি যে কোনো তাপমাত্রাকে যদি আমরা বলি যে থিটা, তাহলে এইখানে, অথবা যদি তোমাদের বইয়ে যেটা আছে যে কোনো তাপমাত্রাকে এখানে ধরা হয়েছে এস, আর বরফ বিন্দুকে বি ধরা হয়েছে। তো এই স্টিম বিন্দুকে এম ধরা হয়েছে, বরফ বিন্দুকে এই বি ধরা হয়েছে। এরকম একটা সূত্র আমরা এখানে লিখতে পারি যে কোনো তাপমাত্রা। তাহলে একটা বস্তুর তাপমাত্রা এই এস আমরা নির্ণয় করতে পারি এরকম একটা সূত্রের সাহায্যে। এখন এই সূত্রটা ব্যবহার করেই আমরা বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক আমরা দেখাবো। তাহলে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা, যে কোনো তাপমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, এবং বরফ বিন্দুটা হলো 0, আর স্টিম বিন্দু হলো 100, এই বরফ বিন্দু 0। আর ফারেনহাইট স্কেলে যে কোনো তাপমাত্রা এফ দিয়ে প্রকাশ করা হলো, বরফ বিন্দু 32, স্টিম বিন্দু 212 -32 বরফ বিন্দু। এরকম ক্যালভিন স্কেলে ক্যালভিন আমরা 273 ব্যবহার করব, 273, আর স্টিম বিন্দু 373 -273। এই যে তাপমাত্রাগুলি কিছুক্ষণ আগে আমি যে সূত্রটা লিখছি, যে কোনো তাপমাত্রা বিয়োগ বরফ বিন্দু আর স্টিম বিন্দু বিয়োগ বরফ বিন্দু।
তার মানে এই প্রত্যেকটাই ওই সূত্রের সাথে রিলেটেড, যে এইভাবে আমরা একটা সম্পর্ক এখানে দেখানো যায়। তাহলে এই সম্পর্ক থেকে আমরা একটা স্কেলের তাপমাত্রা আরেকটা স্কেলে রূপান্তরিত করতে পারি। এখন এটাকে যদি আমরা আর একটু মডিফাই করি তাহলে কি লেখা যায়, C/100 ইকুয়াল টু F-32/180 ইকুয়াল টু K-273/100 ইকুয়াল টু S-B/M-B, এটা লেখা যায়। হ্যাঁ, বা এই এতটুকু লেখা যায়। এখন আমরা যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে থাকে কি, যে এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তিনটার মধ্যে সম্পর্ক আমরা কি পেয়ে যাচ্ছি, এরকম একটা সম্পর্ক পাওয়া যায়। তাহলে এই সম্পর্কে এখানে C/5 F-32/9 ইকুয়াল টু K-273/5। এই সম্পর্ক থেকে আমরা একটা তাপমাত্রাকে আরেকটা তাপমাত্রায় কনভার্ট করতে পারবো, যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে নিতে পারবো, ফারেনহাইটকে সেলসিয়াসে নিতে পারবো, সেলসিয়াসকে ক্যালভিনে নিতে পারবো, ক্যালভিনকে ফারেনহাইটে নিতে পারবো, ক্যালভিনকে ফারেনহাইটকে ক্যালভিনে নিতে পারবো। এই রিলেশনটা যদি আমাদের জানা থাকে, আর যে কোনো তাপমাত্রাকে আমরা এই সেলসিয়াসে রূপান্তরিত করতে পারবো, ফারেনহাইটে রূপান্তরিত করতে পারবো এবং ক্যালভিনে নেওয়া যাবে। এই সম্পর্কটা যদি জানা থাকে তাহলে আমরা এই তাপমাত্রাকে কনভার্ট করতে পারবো। এখন এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা প্রবলেম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলা হলো যে কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে একই হবে, এটা নির্ণয় করার জন্য। তাহলে এটা যদি আমরা নির্ণয় করতে চাই কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইটে একই হবে, তাহলে এটা নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম, মনে করি C ইকুয়াল টু F ইকুয়াল টু এক্স। তাপমাত্রায় যে দুইটা স্কেলে তাপমাত্রা একই থাকবে, তাহলে আমরা জানি C/5 ইকুয়াল টু F-32/9। তাহলে এক্ষেত্রে যদি আমরা এখানে x/5 ইকুয়াল টু x-32/9 বা 9x ইকুয়াল টু 5x মাইনাস 160, তাহলে কি দাঁড়ালো এখানে, বা 9x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 160, বা 4x ইকুয়াল টু মাইনাস 160, বা x ইকুয়াল টু মাইনাস 40। তাহলে মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রায় এই সেলসিয়াস এবং ফারেনহাইটে একই হবে, যে সেলসিয়াসে হবে মাইনাস 40 ডিগ্রি
সেলসিয়াস, ফারেনহাইটে হবে -40 ডিগ্রি ফারেনহাইট। তাইলে দেখা গেল যে -40-তে দুইটা স্কেলেরই তাপমাত্রা একরকম থাকবে। যে এখানে আমরা দেখাতে পারি এটা যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের একই তাপমাত্রা হবে -40। এই তাপমাত্রায় দুইটা স্কেলের তাপমাত্রা এক থাকবে। তার মানে এইভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো। যদি বলা হয় যে কেলভিন এবং ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, তাহলে আমরা কি লিখব? কেলভিন ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু এক্স ধরে নিলাম, ধরি। তা আমরা জানি F-32/9 equal to K-273/5 বা X-32/9 equal to X-273/5 বা 9x minus 27, 17, এত ইকুয়াল টু 5x মাইনাস, যে এটা সমাধান করলে আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা কি পাই? পরবর্তী অংশে আমরা যাচ্ছি। তাহলে দেখা যাবে এই রিলেশনটা থেকে তোমরা এক্সের মানটা নির্ণয় করলে পেয়ে যাবে 9x minus 5x equal to 2457 minus 160 বা 4x equal to 7922 or x equal to অ্যাপ্রক্সিমেটলি এত হবে যে x equal to 574.25। তাহলে এই তাপমাত্রায় কি হবে? কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই হবে, যে 574.5 কেলভিন আর ফারেনহাইট, এই তাপমাত্রাটায় কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই হবে। তো এইভাবে আমরা এই স্কেলগুলির সাহায্যে বিভিন্ন তাপমাত্রা নির্ণয় করতে পারি, একটা থেকে আরেকটায় কনভার্ট করতে পারি। যেমন সেলসিয়াস স্কেল তাপমাত্রাকে যদি কেলভিনে নিতে চাই, তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করলেই সেটা কেলভিন হয়ে যাবে। আবার কেলভিন থেকে যদি সেলসিয়াসে নিতে চাই, তাহলে কেলভিন তাপমাত্রা থেকে 273 মাইনাস করলে সেটা সেলসিয়াস হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা তাপমাত্রাকে এক স্কেল থেকে আরেক স্কেলে নিতে পারি এই সূত্র ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়গুলি অনুধাবন করতে পারছ এবং এইগুলি খুব জটিল বিষয় না। তোমরা যদি একটু অনুশীলন করো তাইলেই দেখা যাবে তোমাদের এই বিষয়গুলি খুবই সহজেই তোমরা মনে রাখতে পারবে। এখন আমি আরেকটি প্রবলেম এই ধরনের যদি চিন্তা করি, যে একটা থার্মোমিটারে দেখা গেল যে বরফবিন্দু একটা থার্মোমিটারে বরফবিন্দু 4 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 96 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই থার্মোমিটারে একটা পার্ট পাওয়া গেল
52 ডিগ্রি সেলসিয়াস একটা পাঠ পাওয়া গেল একটা থার্মোমিটারে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু 4 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু 96 ডিগ্রি সেলসিয়াস। তাই ওই থার্মোমিটারে একটা পার্ট 52 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। কেমন? এখন ওই থার্মোমিটারে যদি আমরা দেখি এখানে প্রকৃত পার্টটা কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এইভাবে আমরা বেশ কিছু প্রবলেম এই সূত্রের সাহায্যে আমরা সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকে যে বিষয়গুলি এখানে আলোচনা করা হলো, তোমরা যারা লাইভ ক্লাসের সাথে জড়িত ছিলে তারা বিষয়গুলি বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় এই আজকের আলোচ্য বিষয়গুলি অনুশীলন করে নেবে বারবার, তাইলে তোমাদের জন্য পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করার জন্য আর একটু সহজ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের দীর্ঘায়ু এবং কল্যাণময় জীবন কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।